সিদ্ধান্তে আস্থা নেই ছাত্রছাত্রীদের। প্রশাসন এরকম আমাদের আশ্বাস দিতেই থাকবে, ছেলেদের আশ্বাস দিতেই থাকবে, এটা হতেই থাকবে। 2 দিনের নাটক শুরু হয়েছে, 2 দিন পরে আবার শেষ হয়ে যাবে, নাটকটা থেমে যাবে, অবস্থা যা তাই হবে, কোনো পরিবর্তন আসবে না। জাতিসংঘের দক্ষতার সাথে দেশ আর বিশ্বের সমস্যা তুলে ধরছেন প্রধানমন্ত্রী। 4 দশকের রাজনৈতিক জীবনে আপন করে নিয়েছেন রাজপথের কর্মীদের। চট্টগ্রামে নরক যন্ত্রণার আরেক নাম পোর্ট কানেক্টিং রোড। সংস্কার কাজের বরাদ্দের 68 কোটি টাকা তুলে লাপাত্তা ঠিকাদার। প্রলোভনের ফাঁদে ফেলে আর নয় মুনাফা। ই কমার্স মডেলে আসছে পরিবর্তন। দ্রুত পূর্ণাঙ্গ আইন প্রণয়নের দাবি উদ্যোক্তাদের। Revient vers l'intérieur, c'est pas mal. Avec maintenant Luc de Jong. La balle de but pour Luc de Jong, concrétisé, converti 2-0. মেসির 10 নম্বর জার্সিতে প্রত্যাবর্তন রাঙ্গালেন আনসু ফাতি। জয়ে ফিরল বার্সেলোনা। নর্থ লন্ডন ডার্বিতে আর্সেনালের দাপুটে জয়। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। এবার জানাবো সব বিস্তারিত খবর। 2021 সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর মাউসি। 14 নভেম্বর থেকে এসএসসি ও 2 ডিসেম্বর থেকে শুরু হবে এইচএসসি পরীক্ষা। করোনা মহামারীর মধ্যে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা শুরু 30 মিনিট আগেই পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। এ সময় নিশ্চিত করা হবে সব ধরনের স্বাস্থ্যবিধি। করোনাকালের সংক্ষিপ্ত সিলেবাসে হবে পরীক্ষা। মৌলিক বিষয়ে বাংলা ইংরেজি থাকছে না রুটিনে। পরীক্ষা হবে শুধুমাত্র বিভাগ ভিত্তিক বিষয়গুলোতে। প্রথম শিফটে সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত 1.5 ঘন্টায় নেওয়া হবে পরীক্ষা। আর দ্বিতীয় শিফটে দুপুর 2টা থেকে 3টা 30 মিনিট পর্যন্ত সময় থাকবে। এবারে পরীক্ষাতে এমসিকিউ ও সিকিউ উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। 14 নভেম্বর এসএসসি পরীক্ষার প্রথম দিনে সকালে পরীক্ষা হবে পদার্থবিজ্ঞান বিষয়ে। এসএসসি শেষ হবে 23 নভেম্বর। এইচএসসি পরীক্ষা 2 ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে 28 ডিসেম্বর পর্যন্ত। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানব সহকর্মী শাকিল হাসানের কাছ থেকে। শাকিল, পরীক্ষার রুটিন দিয়ে আর কি কি নির্দেশনা দিয়েছে মাউসি, একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। ন্যান্সি, এই বছর করোনার কারণে কিন্তু এসএসসি এবং এইচএসসি পরীক্ষা সঠিক সময়ে হয়নি এবং সেই পরীক্ষার তারিখ কিন্তু নতুন করে ঘোষণা করলো মাউসি। এবং যে তারিখটা আপনি বলছিলেন যে 14 নভেম্বর এবং এইচএসসি পরীক্ষা শুরু হবে 2 ডিসেম্বর থেকে। এবং যে পরীক্ষার শিডিউল তারা ঘোষণা করলো সেটি নিশ্চিতভাবেই করোনাকে সামনে রেখে এবং করোনা মোকাবেলা করার জন্য এবং পরীক্ষার্থীদের সর্বোচ্চ সুরক্ষা দেওয়ার জন্যই এই ধরনের শিডিউল, সেটি মাউসি বলছে। এবং সেটিতে কিন্তু নিশ্চিত করে বলা হয়েছে যে শুধুমাত্র কমন যে বিষয়গুলো অর্থাৎ বাংলা ইংরেজির মতো বিষয়গুলোতে এবার পরীক্ষা থাকছে না। পরীক্ষা থাকছে শুধুমাত্র বিভাগ ভিত্তিক যে বিষয়গুলো রয়েছে, যেমন যারা মানবিক বিষয়ে বিভাগের শিক্ষার্থী তাদের জন্য সমাজবিজ্ঞান, পৌরনীতি বা ভূগোল বিষয়ে পরীক্ষা হবে। আবার যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বা পরীক্ষার্থী তারা পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞানে পরীক্ষা দেবেন। ব্যবসা বিভাগে যারা আছেন তারা অ্যাকাউন্টিং বা মার্কেটিংয়ের যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো দেবেন। এবং পরীক্ষার সময়সূচিও অন্যবারের থেকে এবার সংক্ষিপ্ত করে নিয়ে আসা হয়েছে। সেটিও করোনার কারণে, যে এবার পরীক্ষা হবে 1.5 ঘন্টা এবং 2টি শিফট তারা ভাগ করেছেন। মাউসি জানাচ্ছেন যে সকাল 10টা থেকে যে শিফটের পরীক্ষাটি শুরু হবে সেটি চলবে 1.5 ঘন্টা 11:30 পর্যন্ত। আবার দ্বিতীয় শিফটের যে পরীক্ষাটি শুরু হবে দুপুর 2টায় সেটি চলবে 3:30 পর্যন্ত এবং এমসিকিউ পদ্ধতিতে এবার পরীক্ষাগুলো নেওয়া হবে। ন্যান্সি। শাকিল, আপনাকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর থাকছে না গণরুম। করোনার আগে যারা গণরুমে ছিলেন তাদের কক্ষ বরাদ্দ দেওয়া হবে।
আর এরই মধ্যে যাদের ছাত্রত্ব শেষ হয়েছে তাদের আর হলে ফেরার সুযোগ দিতে চায় না কর্তৃপক্ষ। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেওয়া এমন সিদ্ধান্তে খুব একটা আস্থা নেই গণরুমে থাকা শিক্ষার্থীদের। এরই মধ্যে শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিতে হলগুলোতে সংস্কার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। রেজওয়ান বাঁধনের ছবিতে শাকিল হাসানের প্রতিবেদন। এক সারি কাঠের চৌকি, এক পাশে টেবিল বা বইয়ের তাক, আরেক পাশ দিয়ে হাঁটার জায়গাও নেই। সলিমুল্লাহ হলের দক্ষিণের বারান্দায় 40টিরও বেশি চৌকিতে থাকতেন শতাধিক শিক্ষার্থী, বেশিরভাগই প্রথম ও দ্বিতীয় বর্ষের। ঝড় বৃষ্টি গরমে অসহ্য বেদনা সঙ্গী হতো এখানকার বাসিন্দাদের। 1.5 বছরে ধুলো জমা মলিন সব। বারান্দায় থাকা তো খুবই কষ্টকর, ঝড় বৃষ্টির সময়, শীতের সময় অনেক ঝামেলা। একজন মানুষ হিসেবেই আর কি কেউই এরকম অবস্থা ডিজার্ভ করে না, সেই হিসেবে আমরা ওরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এরকম সিচুয়েশন ডিজার্ভ করি না। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের গণরুমের চিত্রই এমন। তাই অনেক স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা তরুণ মনের মোহ ভাঙতে সময় নেয় না। শিক্ষার্থীদের সঙ্গে তাল মিলিয়ে আবাসন না বাড়ায় স্বপ্নের সঙ্গে বাস্তবতার ফারাক বাড়ে দিন দিন। ঢাকা ইউনিভার্সিটি থেকে যদি গণরুমটা হচ্ছে যে উচ্ছেদ করতে যায়, তাহলে হচ্ছে সর্বপ্রথম যেটা থাকবে হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপটটা চেঞ্জ করতে হবে। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে পর্যায়ক্রমে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা হলে উঠবেন, তবে উঠতে দেয়া হবে না ছাত্রত্ব শেষ হওয়াদের। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড। একজন শিক্ষার্থীকে এখানে ভর্তি হতে হয় কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে। ঠিক তারপরেই তার ঠাঁই হয় এরকম একটি গণরুমে, যেখানে একসঙ্গে গাদাগাদি করে থাকতে হয় কয়েক শত শিক্ষার্থীকে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় এ ধরনের গণরুম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তার বিকল্প কী? এই ছাত্রদেরকে মূল রুমগুলোতে সিট বরাদ্দ দিয়ে আমরা একটা তালিকা প্রস্তুত করে রেখেছি। যখন বিশ্ববিদ্যালয় খুলবে তখন সেই তালিকাটা আমরা প্রকাশ করব। ইনফ্যাক্ট গণরুম বলতে যেটা, এই গণরুম আর থাকবে না, আমরা সবাই একদম লিগ্যাল অ্যালটমেন্ট নিয়ে হলে থাকতে পারবে। প্রশাসন এরকম আমাদের আশ্বাস দিতেই থাকবে, ছেলেদের আশ্বাস দিতেই থাকবে, এটা হতেই থাকবে। এটা প্রশাসনের কাছে অ্যাজ ইউজাল হয়ে গেছে, আমাদের কাছেও অ্যাজ ইউজাল। 2 দিনের নাটক শুরু হয়েছে, 2 দিন পরে আবার শেষ হয়ে যাবে, নাটকটা থেমে যাবে। অবস্থা যা তাই হবে, কোনো পরিবর্তন আসবে না। 1.5 বছরের বেশি সময় পর খুলছে বিশ্ববিদ্যালয়ের হলগুলো। চলছে সবগুলো হলে সংস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম। সবগুলো হলে ফটকের পাশে তৈরি করা হয়েছে হাত ধোয়ার ব্যবস্থা। শিগগিরই এর কাজ শুরু হবে, তো আশা করি আমরা এই ফাটলগুলো আমরা সারাতে সক্ষম হব। করোনা পরিস্থিতিতে একটি বড় বিষয় হচ্ছে আমরা কোনো শিক্ষার্থীকে ফ্লোরিং করতে দিতে চাই না। আমরা অনেকটাই সন্তুষ্ট, কারণ হচ্ছে হল যেমন আমরা রেখে গিয়েছিলাম, হল অনেকটা ওই রকমই তারা করে রেখেছে। নিজেরা চেষ্টা করলে স্যারদের যে আয়োজন, তাতে আমরা এই করোনার যে স্বাস্থ্যবিধি সেটা মেনে চলতে পারবো। করোনাকালে আবাসন, স্বাস্থ্যবিধি ও চিকিৎসা নিশ্চিতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে বাংলাদেশ ও বৈশ্বিক সমস্যা তুলে ধরতে সক্ষম হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে বৈশ্বিক নেতৃত্ব প্রতিষ্ঠা এবং ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের গুরুত্ব জানান দিয়েছেন প্রধানমন্ত্রী। আফগানিস্তান ইস্যুতে চাপা পড়ে যাওয়া রোহিঙ্গা সংকটকে আবারও বিশ্ব নেতাদের নজরে এনেছেন শেখ হাসিনা। আহমেদ রেজার প্রতিবেদন। It's my distinct honor and privilege now to welcome Her Excellency Sheikh Hasina, Prime Minister of the People's Republic of Bangladesh. জাতিসংঘের ৭৬তম অধিবেশনে ১৭তম বারের মতো অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলায় দেয়া বক্তব্যে তুলে ধরেন ৬ দফা প্রস্তাব। এতে প্রাধান্য পায় শান্তি, উন্নয়ন আর বৈষম্য দূরীকরণ। যেখানে কেউ পিছনে পড়ে থাকবে না। দেশের সবচেয়ে বড় সংকট রোহিঙ্গা ইস্যু বিশ্বের কাছে আবারও তুলে ধরেন শেখ হাসিনা। বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানান গঠনমূলক উদ্যোগ নেয়ার। বিশ্লেষকরা মনে করেন প্রধানমন্ত্রী যথাযথভাবেই তুলে ধরেছেন প্রসঙ্গটি, কেননা মিয়ানমারে জান্তা সরকারের ক্ষমতা দখল ও আফগানিস্তান প্রসঙ্গে অনেকটাই হারিয়ে যেতে বসেছিল বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ রোহিঙ্গা ইস্যু। সমস্যাটা একটু থিতিয়ে গেছে, হ্যাঁ, নানা কারণে, কিন্তু ওই যে থিতিয়ে দিতে যাওয়া যাবে না, এটি হলো মাননীয় প্রধানমন্ত্রীর ওইখানে। সেই জন্য উনি বড় করে একটা গ্লোবাল ইনজাস্টিস এর প্রেক্ষাপটে নিয়ে এসেছেন। কেউ কিন্তু একবার উচ্চারণও করছে না রোহিঙ্গাদের কথা, প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দিয়েছেন। স্মরণ করিয়ে দেওয়াটা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই কথাটাও আমরা কিন্তু সবসময় বলে আসছি যে পৃথিবীকে ভুলে যেতে দেওয়া চলবে না।
এছাড়া ভ্যাকসিন বৈষম্য দূর করার আহ্বান জানিয়ে বঞ্চিত দেশগুলোর পাশে দাঁড়িয়ে বৈশ্বিক নেতৃত্বের নমুনাও দেখিয়েছেন শেখ হাসিনা। বিশ্বকে যদি মহামারী থেকে বাঁচতে হয় তাহলে তৃতীয় বিশ্বের দেশগুলিতেও টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এটা সবাই স্বীকার করেন, কিন্তু অ্যাকশন নিচ্ছেন না। প্রধানমন্ত্রী এখানে অ্যাকশন চেয়েছেন। ঠিক আছে, আমরা ভালো আছি, অন্য যদি ভালো না থাকে তাকেও ঠিক করে ভালো থাকার ব্যবস্থা করা যায়, সেই জন্য তাদের দাবিটা যদি আমি তুলে ধরি, ওই আর্জটা ওনার আছে। ইটস এ ডিফারেন্ট লিডারশিপ কোয়ালিটি। ভূ রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠা বাংলাদেশ এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা কিভাবে বজায় রাখতে চায় সেই নির্দেশনাও প্রধানমন্ত্রীর বক্তব্যে ছিল বলে জানান বিশ্লেষকরা। সবার জন্য গুরুত্বপূর্ণ যে আফগানিস্তান যেন স্থিতিশীল হয় এবং আফগানিস্তান থেকে যেন রপ্তানি না হয় কোনো আপনার সন্ত্রাস। বাংলাদেশ দেখতে চায় একটা শান্তিপূর্ণ, আমি ওখান থেকে পড়ছি, স্থিতিশীল এবং সমৃদ্ধ দক্ষিণ এশিয়া। আমার মনে হয় তিনটে শব্দ দিয়ে উনি বাংলাদেশের যে অবস্থান আফগানিস্তানে এবং আঞ্চলিকভাবে সেটা তুলে এনেছেন। ইনশাআল্লাহ। এছাড়া উন্নত দেশগুলোকে শ্রমশক্তি গ্রহণের পরামর্শ ও জলবায়ু সংকট মোকাবেলায় বৈশ্বিক ঐক্যবদ্ধ প্রচেষ্টার কথাও প্রধানমন্ত্রী তার বক্তব্যে তুলে ধরেছেন বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। এক জীবনে এতটা উত্থান পতন কিংবা দুঃসময় হয়তো খুব কম মানুষের জীবনেই আছে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সেই কঠিন পথেরই এক যাত্রী। ৭৫-এর আগে শান্তিময় সাধারণ জীবন হঠাৎই বদলে যায় এক রাতে। নির্মম সেই বাস্তবতায় শেখ হাসিনার সঙ্গী ছিল তৃণমূলের লাখো কর্মী। প্রিয় আপা চলার পথের প্রতিটি ক্ষেত্রেই আপন করে নিয়েছেন রাজপথের কর্মীদের। কর্মী বান্ধব আওয়ামী লীগ সভানেত্রীর দীর্ঘ ৪০ বছরের পথ চলার কিছু চিত্র তুলে ধরছেন ভাস্কর ভাদুরী। একদিকে স্বৈরশাসকের রক্তচক্ষু, অপরদিকে দলে বিভক্তি। তখনও শুকোয়নি বঙ্গবন্ধুর রক্তের দাগ। দুঃসহ এমন স্মৃতিকে সঙ্গী করেই পাহাড় সম দায়িত্ব নিয়ে বাংলাদেশে শেখ হাসিনা। ৮১ থেকে শুরু হওয়া নতুন এক সংগ্রামে তৃণমূলের মধ্যমণি তিনি। লাখো কর্মীকে সাথে নিয়ে ক্ষমতাসীনদের ভিত নাড়িয়েছেন বারবার। অন্তত ১৯ বার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। তবে জীবন তুচ্ছ করে প্রতিবারই প্রিয় নেত্রীর প্রাণ বাঁচিয়েছেন দলের কর্মীরা। দিন গড়িয়ে রাত কেটেছে পথে, ছুটে বেরিয়েছেন দেশের এ মাথা থেকে ও মাথায়। কখনো পায়ে হেঁটে, কখনো ট্রাক কিংবা ট্রেন। সব মিছিলেই ক্লান্তিহীন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সততা আর পরিশ্রমের ফসল ঘরে তুলতে খুব একটা সময় লাগেনি। প্রজ্ঞা আর আপসীনতায় অল্প সময়েই অসাম্প্রদায়িক রাজনীতির কেন্দ্রে স্থায়ী আসন হয় শেখ হাসিনার। থেমে থাকেনি ষড়যন্ত্রকারীরাও। ২০০৪ সালে গ্রেনেডে প্রাণনাশের চেষ্টা ছিল শাসক গোষ্ঠীর, কিন্তু লাখো কর্মী যার প্রাণ, সেখানে ভেস্তে যেতে বাধ্য সকল অপকৌশল। ১/১১ সেনা সমর্থিত সরকার যখন কারা অন্তরীণ করে শেখ হাসিনাকে, তখন কর্মীরাই জীবন বাজি রেখে মুক্ত করে আনেন প্রিয় আপাকে। রাষ্ট্রীয় ও সরকারি শত ব্যস্ততার মাঝেও তৃণমূলের কর্মীদের খোঁজ নেন প্রিয় নেত্রী। উন্নয়ন ও অগ্রযাত্রার সব অর্জনের রাজমুকুট তাই কর্মীদের উৎসর্গ করেন বঙ্গবন্ধু কন্যা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, জাতীয় প্রেস ক্লাবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। একটা দিক রাজনৈতিক দিক, অর্থনৈতিক দিকে কি করেছে? চরম দুর্নীতি করছে। এমন একটা জায়গা নাই যে দুর্নীতি নাই। এটা একটা লুটপাটের রাজত্ব পরিণত হয়েছে। যেখানে যাবেন সেখানেই দুর্নীতি, সেখানেই লুটপাট। মেগা প্রজেক্টে আরো বেশি মেগা লুটপাট। আমরা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন, আপনারা অনেকে নাম শুনে থাকবেন। তিনি সেই 1972 থেকে 75 সাল যখন আওয়ামী লীগ ছিল, তখন আওয়ামী লীগের একই চরিত্র ছিল, তখন এইভাবে দুর্নীতি করত। তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের নামটা বদলে
এখন এর নাম রাখা উচিত নিখিল বাংলাদেশ লুটপাট সমিতি। আজকে এটা একটা লুটপাট সমিতিতে পরিণত হয়েছে। এই হচ্ছে অর্থনীতির অবস্থা। করোনাতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, টিকা জোগাড় করার কথা টিকা জোগাড় করতে পারে নাই, স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, অর্থাৎ বাংলাদেশের যা কিছু অর্জন ছিল সবকে তারা ধ্বংস করে দিয়েছে। তাই বন্ধুগণ, আজকে শুধু আমাদের জন্য নয়, বিএনপির জন্য নয়, আজকে যদি দেশকে বাঁচাতে হয়, জনগণকে যদি তার অধিকার ফিরিয়ে দিতে হয়, ভোটের অধিকার ফিরিয়ে দিতে হয়, তার বাঁচার অধিকার, কাজের অধিকারকে যদি ফিরিয়ে দিতে হয়, তাহলে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, জোট বাঁধতে হবে, বিভক্তি নয়। আমাদের নিজেদের মধ্যে ঐক্যকে আরো সুদৃঢ় করতে হবে। সমস্ত জনগণকে সঙ্গে নিয়ে আমাদেরকে আজকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে এবং মানুষকে সঙ্গে নিয়ে একটি গণ আন্দোলনের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ভয়াবহ ফ্যাসিস্ট দানবীয় সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। অনিবন্ধিত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান ও সমবায় সমিতি বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সাথে ক্ষুদ্র ঋণের নামে সুদের ব্যবসা করছে এমন প্রতিষ্ঠানের তালিকা প্রণয়ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানব সহকর্মী ইব্রাহিম খলিলের কাছ থেকে। ইব্রাহিম, হাইকোর্ট তো বেশ কিছু নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে নির্দেশনাগুলোর বিস্তারিত জানাবেন। মূলত যে বিষয়টি আজকে আদালত নিয়ে এসেছেন সামনে, সেটি হচ্ছে যে গ্রামের গঞ্জে বা বিভিন্ন বিশেষ করে উপজেলাগুলোতে দেখা যায় যে বিভিন্ন ধরনের সমবায় সমিতি, কোঅপারেটিভ সোসাইটি, তারা মানুষের কাছ থেকে টাকা আদায় করছেন, তাদেরকে উচ্চ সুদের প্রলোভন দেখাচ্ছেন এবং দেখিয়ে সে টাকাগুলো তারা যখন এই আমানত সংগ্রহ করার পর এই প্রতিষ্ঠানগুলো কোটি কোটি টাকা নিয়ে লোপাট হয়ে যাচ্ছেন। আবার এমনও দেখা যাচ্ছে যে কিছু কিছু প্রতিষ্ঠান আছে তারা উচ্চ সুদে, ব্যাংক যে সুদ নেন তার থেকেও বেশি সুদে, তার থেকে 2 গুণ 3 গুণ বেশি সুদে ঋণ দিচ্ছেন এবং সেই ঋণ শোধ করার জন্য যারা ঋণ গ্রহীতা তাদের আসলে গলদঘর্ম হয়ে যাচ্ছে, অনেক সময় তাদের ভিটে মাটি সবগুলো বিক্রি করতে হচ্ছে। এই যে সমস্যাগুলো, সেগুলো সমাধানের জন্য আজকে যে অনিবন্ধিত যে এই ধরনের যে এনজিওগুলো রয়েছেন এবং যে প্রতিষ্ঠানগুলো রয়েছেন যারা আসলে মাইক্রো ক্রেডিটের নাম করে এই ধরনের সুদের জালিয়াতির ব্যবসা করেন, সেগুলো বন্ধের নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে 45 দিনের মধ্যে একটি কমিটি গঠন করতে হবে সরকারকে এবং সেই কমিটি গঠন করে এদেরকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি কেন এতদিন এদেরকে আসলে বন্ধ করা হয়নি এবং সেটির রুলের প্রশ্নের জবাবও দিতে হবে। ইব্রাহিম, আপনাকে ধন্যবাদ বিস্তারিত আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। চট্টগ্রামের নরক যন্ত্রণার আরেক নাম পোর্ট কানেক্টিং রোড। সংস্কার কাজ না করে 68 কোটি টাকা তুলে পালিয়েছে ঠিকাদার। ফলে 4 বছর ধরে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। বন্দরের পাশেই অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সড়কটি পড়ে আছে অনেকটা পরিত্যক্ত অবস্থায়। চট্টগ্রামে বেহাল সড়কে জনদুর্ভোগ নিয়ে সঞ্জয় মল্লিকের তোলা ছবিতে আরিফুর রহমান সবুজের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয়টি আজ। এটি কোনো ডোবা নয় কোনো ট্রাক স্ট্যান্ডও। সংস্কার কাজের কথা বলে গেল 4 বছর ধরে এভাবেই ফেলে রাখা হয়েছে পোর্ট কানেক্টিং রোডের এক পাশের অংশ। যান চলাচলের জন্য বিপরীত পাশ খুলে রাখা হলেও খানাখন্দের কারণে তা পরিণত হয়েছে মরণ ফাঁদে। অথচ বন্দরনগরীর অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে পরিবহন হয় আমদানি রপ্তানি পণ্য, প্রতিদিন চলাচল করে লক্ষাধিক মানুষ। কিন্তু ক্ষতবিক্ষত সড়কে বছরের পর বছর ধরে চলায় এই নরক যন্ত্রণা লাঘবে কারো কোনো উদ্যোগ নেই। 10 থেকে 20 বার আমি দোয়া ইউনুস পাঠ করি, শুধুমাত্র আল্লাহ যেন আমাকে এই রাস্তা, এই সহি সালামতে আমাকে যেন নিয়ে যায়। এভাবে খারাপ রাস্তা বাংলাদেশের ভিতরে 2 সাইডে আছে কিনা সন্দেহ আছে। 2017 সালের নভেম্বরে 5.7 কিলোমিটার দীর্ঘ এই সড়ক উন্নয়নের কাজ পান 4 জন ঠিকাদার। কাজ শেষ না করেই উল্টো 68 কোটি টাকা তুলে নিয়ে 3 ঠিকাদার পালিয়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে আরও কয়েক গুণ। টাকা মারি দিয়ে চলে গিয়েছে না কি করেছে সেটা কন্ট্রাক্টর জানে, যারা কাজ দিয়েছে তারা জানে, যারা কাজ করতে জানে না। আমরা পাবলিকেরা তো দেখতেছি কাজ হচ্ছে, আবার বন্ধ হইতেছে, আবার কাজ হচ্ছে। অতিরিক্ত খারাপ অবস্থা এখানে। ওনারা যদি এদিকে যাইতো তাহলে না ওনাদের মাথা ব্যথা থাকতো, কেন তো যাওয়া লাগে পাবলিক যারা দিন মজুরি তাদের না যাইতে হয়। সাবেক মেয়র আজম নাসির উদ্দিনের মেয়াদে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ করতে পালিয়ে যাওয়া ঠিকাদারকে ধরে এনেছিলেন সাবেক প্রশাসক খুরশেদ আলম সুজন। তাতেও পাল্টায়নি চিত্র। মানুষকে জন্যই তো শহর, সভ্যতা, আপনার উন্নয়ন সবকিছু।
তো মানুষের জীবনে যেখানে ধ্বংস সেখানে এগুলো করে লাভ। এখন নতুন মেয়র এসে নিয়োগ দিয়েছেন নতুন ঠিকাদার। মোটামুটি কাজ করছে, বর্ষার মৌসুমে তো আর সেখানে কার্পেটিংয়ের কাজ করা সম্ভব নয়। ডিসেম্বর এটা হয়ে যাবে। জায়গার অর্থায়নে 101 কোটি টাকার এই প্রকল্প এখন স্থানীয়দের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। বিধ্বস্ত সড়কের কারণে পুরো বন্দর এলাকার চিত্র ভয়াবহ। সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। গত 4 বছর ধরে এরকম সাইনবোর্ড দেখে আসছে এই এলাকার মানুষ, অথচ এই 4 বছরে কাজ শেষ হয়েছে মাত্র অর্ধেক। এখানকার মানুষের এক প্রশ্ন, আর কত সাময়িক অসুবিধা ভোগ করলে এখানকার মানুষের মুক্তি মিলবে? আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। প্রতিপক্ষ মেম্বার প্রার্থীকে ফাঁসাতে নিরপরাধ এক নারীকে হত্যা করে আরেক প্রার্থী। মাত্র 30,000 টাকার বিনিময়ে চাচাতো ভাইদের নিয়ে সাজানো হয় হত্যা পরিকল্পনা। চলতি মাসের 8 তারিখ ঢাকার সাভারের বক্তারপুরে সেলাই দর্জির কাজ করা পারুল নামের এক নারী খুন হন। ওই মামলার তদন্তে নামে পিবিআই। জানতে পারে বাগেরহাটের মংলা থানার চিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিপক্ষ মেম্বার প্রার্থী বিল্লাল সর্দারকে ফাঁসাতে একই এলাকার জামাল হাওলাদার ও মশিউর মিলনকে দিয়ে খুন করানো হয়। পুরো পরিকল্পনা আরেক মেম্বার প্রার্থী হালিম হাওলাদারের। খুনের সাথে জড়িত 3 জনকে গ্রেফতার করেছে পিবিআই। এর মধ্যে মিলন ও জামাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। হালিম হাওলাদার তিনি মনে করছেন যে তার প্রতিবেশীও মেম্বার ইলেকশনে দাঁড়াইছেন, সুতরাং তার ভোট কাটবেন। তখন তিনি চিন্তা করেন যে একে যদি কোনো বড় মামলায় ফাঁসানো যায় বা কোনো মামলায় যদি ঢুকানো যায় তাহলে তিনি হয়তো মেম্বার ইলেকশনে নির্বাচিত হবেন। ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অন্তত 10 জন। সকালে কসবা উপজেলার অনন্তপুর এলাকায় এই ঘটনা ঘটে। নেতাকর্মীদের ভাষ্য, কসবা উপজেলা ও পৌর যুবদলের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়ায় আনন্দ মিছিল বের করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভুইয়া। অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশ জানায় তাদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে যুবদল নেতাকর্মীরা। এ নিয়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। চলে বেশ কিছুক্ষণ, আতঙ্ক ছড়া এলাকা জুড়ে। পরে পুলিশ লাঠি পেটা করে ছত্রভঙ্গ করে নেতাকর্মীদের। আটক করে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল হক ইমু সহ কয়েকজনকে। অনুমতি না নিয়ে তো কেউ মিছিল করতে পারে না, রাস্তা বন্ধ করতে পারে না। মিছিল করতেছিল, মিছিলটা আমরা দেখে ছত্রভঙ্গ হয়ে গেছে। আইন শৃঙ্খলা বিরোধীর অপরাধে যখনই সংবাদ পাচ্ছি তখনই আমরা যে পুলিশি ব্যবস্থা নিচ্ছি। দুর্নীতি মামলায় বিদেশ যাত্রার ক্ষেত্রে আদালতের অনুমতি ছাড়া দুদক বাধা দিতে পারবে না। হাইকোর্টের এই আদেশ সংশোধন করে 15 দিনের মধ্যে রায় দিবেন আপিল বিভাগ। আজ আপিল বিভাগ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদকের আবেদনটি পর্যবেক্ষণ সহ নিষ্পত্তি করে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত 7 সেপ্টেম্বর যে কাউকে যখন তখন বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার জন্য দুদককে ব্ল্যাঙ্ক চেক বা ঢালাও ক্ষমতা দেয়া যাবে না বলে মন্তব্য করেন আপিল বিভাগ। অনুসন্ধানকালে কাউকে বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা প্রদানের জন্য দুদককে আদালতের অনুমতি নিতে হবে বলেও জানানো হয়। হাইকোর্টে এই রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। 2016 সালের জুলাই থেকে 2021 সালের আগস্ট পর্যন্ত দুদক অনুসন্ধানকালে 360 জনের এবং মামলার তদন্তকালে 75 জনের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দিয়েছে। আমাদের যে প্লি আমরা সেটা বোঝাতে সক্ষম হয়েছি। আপাত দৃষ্টিতে এটা মনে হচ্ছে পুরো টেক্সট অফ দ্য ভার্ডিক্ট যখন পাবো তখন আমরা বুঝতে পারবো এটা কি হয়েছে। পরবর্তীতে অনুসন্ধান এবং তদন্ত কার্যের সময় বিদেশ যাওয়ার ব্যক্তিকে যেভাবে রোধ করার ডিরেকশন দিবেন সেভাবে আমরা আমাদের কার্যক্রম চালাবো। অবাস্তব অফার কিংবা ক্রেতাকে লোভের ফাঁদে ফেলে মুনাফা নয়, বরং পণ্য কেনাবেচায় সেবার মান বাড়ানো হবে। গাইডলাইন মেনে সঠিক সময়ে গ্রাহকের পণ্য বুঝে দিয়ে টিকে থাকতে চান ই কমার্স খাতের উদ্যোক্তারা। চলমান সংকটে ই কমার্স খাত তার নিজস্ব গতিধারায় ফিরবে বলেও মনে করেন তারা। এজন্য দ্রুত ব্যবসা বান্ধব পূর্ণাঙ্গ আইন তৈরির পরামর্শ ই ক্যাবের। গুটি কয়েক সাপনিক তরুণের হাত ধরে 1 দশক আগে দেশে যাত্রা শুরু করে ই কমার্স বা ডিজিটাল শপিং। সময় সাশ্রয়ের পাশাপাশি ঘরে বসেই ন্যায্য মূল্যে পণ্য কেনাকাটাই এই খাতের মূল ধারণা, যার উপর ভিত্তি করে তৈরি হয় দারুণ সম্ভাবনাময় এই খাতের ক্রেতা বলয়।
এই বলয়কে পুঁজি করেই বছর দুয়েক আগে অস্বাভাবিক ডিসকাউন্ট, ক্যাশ রিফান্ড এ জাতীয় বিভিন্ন নামে ই কমার্সকে ক্রেতার অর্থলগ্নি করার মডেল হিসেবে দাঁড় করায় কিছু প্রতিষ্ঠান। গ্রাহকদের আস্থা ফেরাতে এখন ব্যবসা কৌশলে ইতিবাচক পরিবর্তন আনছেন উদ্যোক্তারা। এইটা কিন্তু একটা গ্রিন সিগন্যাল ফর প্রত্যেকটা এন্টারপ্রেনারের জন্য, প্রত্যেকটা ই কমার্স প্ল্যাটফর্মের জন্য, যে আপনাকে কিন্তু সার্ভিস এবং এক্সপিরিয়েন্সের উপর ফোকাস করতে হবে। সো যে ডিপ ডিসকাউন্টিং মডেলটা ছিল, সেই ডিসকাউন্টিং মডেলটা যে ওয়ার্ক করে না, সেটা যেমন কাস্টমার এডুকেটেড হবে, সাপ্লায়ার এডুকেটেড হবে, আবার ই কমার্স প্ল্যাটফর্ম যারা আছে তারাও কিন্তু এডুকেটেড হবে। ই ভ্যালির মতো চিহ্নিত বাকি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি এখন খাত সংশ্লিষ্টদের। পাশাপাশি কোনো প্রতিষ্ঠান যেন নীতিবিরোধী বিজনেস মডেল চালাতে না পারে তা নিশ্চিত করতে তদারকি চান তারা। নিজের কোনো ইনভেস্টমেন্ট নাই, নিজের কোনো পুঁজি নাই, সেটা শুধুমাত্র একজন কাস্টমারের থেকে টাকা নিয়ে আরেকজন কাস্টমারকে ডিসকাউন্ট দেওয়া, সেটা কিন্তু অফকোর্স একটা বেআইনি ব্যাপার। যারা এই মডেলে ব্যবসা করছে তাদেরকে অবিলম্বে তাদের অপারেশন বন্ধ করতে হবে, তাদের অ্যাসেট ফ্রিজ করতে হবে, এবং সেটা দিয়ে যে সকল কোম্পানির যে সকল ক্রেতা আছে বা সাপ্লায়ার্স আছে তাদের টাকা শোধ করার ব্যবস্থা করতে হবে। ক্রেতাকে ফাঁদে ফেলার অপকৌশল বন্ধে দ্রুত পূর্ণাঙ্গ আইন প্রণয়ন চায় ই কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাট। মনে করেছিলাম যে এটার পলিসির মাধ্যমে সেক্টরটাকে গ্রো করানোর জন্য, যেহেতু এখন কোশ্চেনগুলো উঠছে, আইনের একটা প্রয়োজন হবে, বা আইনটা যাতে এমন না হয় যে আমাদের যারা ক্ষুদ্র উদ্যোক্তা বা ব্যবসায়ী রয়েছেন তাদের যাতে এন্ট্রি ব্যারিয়ার তৈরি না করে দেয়। ইতিমধ্যে খাত নিয়ন্ত্রণে আইন প্রণয়ন এবং অভিযোগ সেল গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার। শৃঙ্খলার মধ্যে রাখার জন্য ই কমার্স রেগুলেটরি কর্তৃপক্ষ গঠন করতে হবে। ই কমার্সের ক্ষেত্রে কোনো পূর্ণাঙ্গ আইন নাই, নীতিমালার অধীনে পরিচালিত হচ্ছে, সুতরাং একটি ডিজিটাল কমার্স আইন করতে হবে। ই-ক্যাপের তথ্য বলছে দেশে ই কমার্স খাতে বছরে 20,000 কোটি টাকার বেশি লেনদেন হয়। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। উন্নয়ন প্রকল্প দ্রুত এবং মানসম্মতভাবে শেষ করার তাগিদ দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বলেন, সরকারি সম্পদের অপচয় ও দুর্নীতি রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সকালে একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অনিয়ম দুর্নীতির অভিযোগ আসে, তা কমিয়ে আনার ক্ষেত্রে সরকার ব্যবস্থা নিয়ে থাকে। পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ রোল মডেল। বিশ্বের অনেক দেশ দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশকে অনুসরণ করছে। আলোচকরা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা, দারিদ্র বিমোচন ও প্রান্তিক মানুষের উন্নয়নে সরকারের অনেক কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়নে বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হয়। সম্পদের সর্বোত্তম ব্যবহারে সঠিক তথ্য দরকার, না হলে অপব্যবহার হতে পারে। দুর্নীতি হয়, অপচয় হয়, অস্বীকার করছি না, এটা বাস্তব জগৎ, বাস্তব দুনিয়া। আমরা হতাশ হই না, আমরা আমাদের চাপ অব্যাহত রাখবো। তবে ঝড় উঠিয়ে, বিপ্লব ঘটিয়ে, সামরিক কায়দায় ধরে এনে মেরে ফেলে এইসব কাজ তো আমরা পারবো না। আমাদেরকে আইন কানুনের মধ্যেই ফাংশন করতে হবে। ঢাকায় আজ শেষ দিনের মতো অনুশীলন করবে অস্কার ব্রুজন শিষ্যরা, যেখানে নতুন কোচের অধীনে দলের রক্ষণ জমাট বাঁধতে শুরু করেছে বলে জানান বিশ্বনাথ বাদশারা। এখন আর রক্ষণে নয়, মাঝ মাঠেই প্রতিপক্ষকে আটকে আক্রমণের পরিকল্পনা ব্রুজনের দলের। জাতীয় দলের রক্ষণে আস্থার 3 নাম বিশ্বনাথ বাদশাহ, ইয়াসির আরাফাত। জাতীয় দলের কোচের দায়িত্বে অস্কার নতুন হলেও তার টেকনিকে অভ্যস্ত অনেকেই। টানা 3 দিন অনুশীলনের পর সোমবার ফুটবলারদের বিশ্রাম দিয়েছেন ব্রুজন। কি আছে অস্কারের অনুশীলনে, কেনই বা এতটা উজ্জীবিত দল? আমাদের উইং ব্যাক যারা আছে আর কি, তো তাদের অনেকটা অ্যাটাকিং এর সময় তাদের বড় একটা মনে করেন দায়িত্ব করতে হয় আর কি, দায়িত্ব নিতে হয়। তো ওভারঅল মিলে সবকিছু বলবো যে আমাদের উইং ব্যাক আর রাইট উইং, এদের কাজ অনেকটা সমানই কাজ। ইয়াসির আরাফাত জানালেন, টেকনিকের পরিবর্তে ট্যাকটিসেই বেশি নজর অস্কারের, যেখানে মানিয়ে নিতে কিছুটা সমস্যা হলেও ডিফেন্ডারদের মিলছে ভালো সুফল। যারা কিংসের 10 জন প্লেয়ার ছিল তারা তো ওভারঅল টেকনিক সব কিছু ওভারঅল জানে, বোঝে। সো যারা নতুন তারা আমরা অ্যাডজাস্ট করে ট্রাই করতেছি এখন। উজ্জীবিত বাদশাহ বলেন, এবার নাকি ঘাবড়ে যাবেন না, উল্টো চোখ রাঙানি দিয়ে মাঠে নামবে বাংলাদেশ। তারই প্রস্তুতি হিসেবে চলছে বল দখলে রাখার অনুশীলন। ডিফেন্ডিংটা ফার্স্ট প্রায়োরিটি ছিল, দেন আমরা কাউন্টার অ্যাটাকে ফুটবল খেলতাম জেমিনের অধীনে। আর অস্কার যেটা চাচ্ছে যে আমরা শুরু থেকে বিল্ড আপ করে আমরা
মানে আমরা পাসিং ফুটবলটা মানে আমাদের কীভাবে পাসিংটা আরও ইমপ্রুভ করা যায়, ডেভেলপ করা যায়, এটা নিয়ে আর কি অস্কার কাজ করছে বেশি। সোমবার দুপুরে ঘোষিত হতে যাচ্ছে সাফের জন্য চূড়ান্ত 23 সদস্যের দল। বিকেল 4টায় ঢাকায় মূল দল নিয়ে প্রথম ও শেষ অনুশীলন করবেন অস্কার ব্রুজন। অলক হাসান, যমুনা স্পোর্টস, ঢাকা। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে যাচ্ছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। খুব দ্রুতই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এর মধ্যে কোচ ও অধিনায়ককে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। করোনায় বায়োবলের ধকল আর পরিবারকে সময় দিতে না পারা এমন সিদ্ধান্ত তার। আইপিএলের এবারের আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মঈন। আইপিএল শেষে ইংল্যান্ডের হয়ে টি-20 বিশ্বকাপে খেলবেন। এরপর রয়েছে অ্যাশেজ। টানা 3টি বড় আসরের জৈব সুরক্ষা বলয় পরিবার থেকে বিচ্ছিন্ন করবে মঈন আলীকে। তাই সাদা পোশাককে বিদায় বলতে চান ইংলিশ অলরাউন্ডার। তালেবান ক্ষমতা দখলের পর আন্তর্জাতিক আসরে নারীরা যেন অংশ নিতে পারে সেজন্য রিফিউজি টিম বা শরণার্থী দল গঠনের চেষ্টা করছেন আফগানিস্তানের ফুটবল দলের সাবেক অধিনায়ক খালিদা পোপাল। 4000-এর বেশি নারী আফগান ফুটবলারের জীবন নিয়ে বেশ শঙ্কিত তিনি। মাদ্রিদে বসে চেষ্টা করছেন তারা যেন বিভিন্ন দেশের রাজনৈতিক আশ্রয় পায়। স্পেনের রাজধানী মাদ্রিদে খালিদা পোপালের এই পাইচারির মধ্যে লুকিয়ে আছে এক ধরনের অস্থিরতা। মন পড়ে আছে নিজ দেশ আফগানিস্তানে। দেশান্তরে থেকেই খালিদা একের পর এক স্বদেশি ক্রীড়াবিদকে নিরাপদে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই আগস্টের শুরুর দিনগুলো থেকে। তিনি একসময় ছিলেন আফগানিস্তান নারী ফুটবল দলের অধিনায়ক আর এখন একজন মানবাধিকার কর্মী। তবে খালিদা পোপাল আফগানিস্তান ছেড়েছেন সেই 2012 সালে তার পরিবারের উপর হুমকি পাওয়ার পর। তবে এখন যারা দেশ ছাড়ছেন তাদের নিয়ে বেশি উদ্বিগ্ন পোপাল। খেলোয়াড়রা পরিবার ছেড়ে আসছে, বাড়ি ছেড়ে আসছে, কারণ সেগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। পরিবারের কেউ মৃত, কেউ তালেবানের হাতে ধরা পড়েছে। ওরা জানে না কি হবে ধরা পড়াদের ভাগ্যে। ওরা হতভাগ্য। ওদের একসাথে করে নিরাপদে রাখা, খেলার মধ্যে রাখা অনেক কঠিন কাজ। মনে প্রাণে পশ্চিমা ধ্যান ধারণায় বিশ্বাসী এই নারী তালিবানরা ক্ষমতায় ফেরার পর টানা উদ্বেগ প্রকাশ করে চলেছেন দেশবাসী ও নারী ক্রীড়াবিদদের জন্য। তার রয়েছে গার্ল পাওয়ার নামে একটি মানবাধিকার সংস্থা, যাদের মূল কাজ এখন আফগান ক্রীড়াবিদদের বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয়ের ব্যবস্থা করে দেয়া। ফুটবল ক্লাবস কাবুলের পতনের আগে আমাদের দারুণ একটি ফুটবল অবকাঠামো ছিল। জাতীয় দল ছিল, ক্লাব ছিল, বয়সভিত্তিক দল ছিল, প্রদেশ পর্যায়েও প্রায় 3 থেকে 4000 নারী ফুটবলার ছিল আমাদের। বলতে পারেন তারা কোথায় গেল? তালিবানদের ক্ষমতা দখলের কারণে বিভিন্ন খেলায় নারীদের জাতীয় দলের পক্ষে এখন আন্তর্জাতিক খেলায় অংশ নেওয়া সম্ভব হচ্ছে না। তবে রিফিউজি টিম বা শরণার্থী দল হিসেবে অংশ নিতে যা যা করার তার সবকিছুই করতে চান খালিদা পোপাল। মনজুর মোর্শেদ, যমুনা স্পোর্টস। দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন টুম্পা হাসান। আমাদের সঙ্গেই থাকুন।